গল্পের দুনিয়াতে আজ আপনারা শুনবেন হেমাদ্রি কিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার সমগ্র বইটি থেকে কুর্ম দেবতার কামড়। গাড়ি থেকে নেমে হেরম্যান চারপাশে তাকিয়ে বললেন, কি সুন্দর শান্ত পরিবেশ। হ্যানায় শহরের গায়ে জায়গাটা, অথচ শহরের কোনো কোলাহল এই জায়গাতে পৌঁছায় না। যদিও হ্যানা শহরটা আমার খারাপ লাগেনি, রাস্তা বাড়ি ঘর সব কিছুই বেশ পরিপাটি করে সাজানো, মানুষগুলোও বেশ শান্ত নম্র বলেই মনে হয়েছে। সুদীপ্তদের গাড়িটা যেখানে এসে থেমেছে, সত্যিই সে জায়গাটা বেশ মনোরম। পথের দুই পাশে বড় বড় গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। মসৃণ পিচের রাস্তাটাকে তারা ঠান্ডা ছায়া নিবিড় করে তুলেছে। মৃদু বাতাসে গাছের ডালপালা কাঁপছে, আর তার ফাঁক গলে সূর্যকিরণ এসে আলপনা এঁকে দিয়ে যাচ্ছে পথের ওপর। দুপাশে জঙ্গল থেকে দু একটা পাখির ডাক মাঝে মাঝে ভেসে আসছে। তাছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। আর এই বনপথ যেখানে গিয়ে শেষ হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট তোরণ। তার মাথাটা অনেকটা প্যাগোডার মতো, প্রাচীন ভিয়েতনামি স্থাপত্যের আদলে গড়া। হেরম্যানের কথা শুনে সুদীপ্তদের গাড়ি ড্রাইভার কাম গাইড ডেংফু বলল, হ্যাঁ স্যার, এ জায়গাটা এমনিতেই শান্ত, তার ওপর এখন টুরিস্ট সিজন নয় বলে আরো নিরিবিলি লাগছে। চলুন এবার এগোনো যাক। ডেংফুকে অনুসরণ করলো তারা দুজনে। ধীর পায়ে সেই তরুণটার দিকে এগোতে এগোতে সুদীপ্ত জানাতে চাইল, এখানে কি আছে? তার প্রশ্ন শুনে হেরম্যান যেন মৃদু হাসলেন। ডেংফু জবাব দিল, এখানে একটা প্রাচীন মন্দির আছে, প্রায় 500 বছরের প্রাচীন মন্দির। যারা ভিয়েতনাম বা হ্যানয় শহরে বেড়াতে আসেন, তারা অনেকেই এই মন্দির দেখতে আসেন। উত্তর ভিয়েতনামের প্রাচীন জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা অন্যতম। এখানকার মন্দিরটা তৈরি হয়েছিল প্রাচীন ভিয়েতনামের জাতীয় নায়ক তাও ও কনফুসিয়াস দার্শনিক তাং হাং দাও এর স্মৃতির উদ্দেশ্যে। যে মন্দিরটা আপনারা দেখতে চাইছিলেন সেটাকে মূর্তি মন্দির বলতে পারেন। ডেংফুর সঙ্গে কথা বলতে বলতে সেই তরুণটার অতিক্রম করেই সুদীপ্তদের চোখে পড়ল একটা বিরাট বড় জলাশয়, লেক। আর লেকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ভিয়েতনামি স্থাপত্য করা এক প্রাচীন মন্দির। কাঠের তৈরি একটা সাঁকো লেকের পাড়ের সঙ্গে সংযোগ রক্ষা করছে মন্দিরটা। লেকের উত্তর পাড়ে ওয়াচ টাওয়ারের মতো দেখতে একটা প্রাচীন টাওয়ারের দাঁড়িয়ে আছে। এই জায়গাটা দেখে বেশ অবাক হয়ে গেল সুদীপ্ত। গাছগাছালির আড়ালে যে এত বড় একটা জলাশয় লুকিয়ে আছে তা বুঝতেই পারেনি সুদীপ্ত। হেরম্যান অবশ্য একটা বিস্মিত হলেন না। এ জায়গা সম্বন্ধে তিনি বেশ পড়াশোনা করেছেন, তারপর জায়গাটা চাক্ষুষ করতে এসেছেন। সুদীপ্তর অবশ্য এ ব্যাপারটা জানা নেই। লেকের পাড়ে দাঁড়িয়ে ড্যাংফু বলল, লেকের মাঝখানে যে ছোট দ্বীপের মতো জায়গাটা মন্দিরটা আছে তাকে বলে জেড়ে আইল্যান্ড। তার মন্দিরটার বলে টেম্পল অফ জেড়ে মাউন্টেন। হেরম্যান বললেন, আর এটাই সেই বিখ্যাত হেয়ান কিম লেক, তাই তো? হেরম্যানের কথা শুনে ড্যাংফু হেসে বলল, হ্যাঁ তাই। আপনি এই লেকের গল্প জানেন? হেরম্যান মৃদু হেসে বললেন, হয়তো একটু জানি, তবে তুমি তোমার কথা বলো। গাইড ডেংফু বলতে শুরু করলো, এই প্রাচীন হ্রদের সঙ্গে আমাদের দেশের অনেক ইতিহাস, রূপকথা গল্প ছড়িয়ে আছে। বিশেষত হোয়ান কিম টাটেলের গল্প, সেজন্যই এই লেক বিখ্যাত। সে গল্পে আপনাদের বলি, হিন্দু বৌদ্ধ ধর্মের মতো কিন্তু
কুং আমাদের তাও ধর্মে কাছ পাখে দেবতার অবতার মনে করা হয়। সে দেবতার নাম কিং কুইং। তাকে নিয়েই এ গল্প। 2500 বছর আগে লিলোই বলে একজন লোক ছিলেন, যিনি পরবর্তীকালে ভিয়েতনামের সম্রাট হন ও লি রাজবংশের প্রতিষ্ঠা করেন। সোনার কচ্ছপ দেবতা কিম কুইং একদিন তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তোমাকে এক স্বর্গীয় তার বাড়ির সন্ধান দিচ্ছি আমি। হ্রদের পাড়ে তা পড়ে আছে, তাই ওই তরবারির বলে তুমি রাজা হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করো। লি লই সেই স্বপ্নশ্রুত বার্তা শুনে সত্যি এই হ্রদের পাড়ে এসে খুঁজে পান সেই সোনার তরবারি, আর তার সাহায্য একদিন রাজা হয়ে দেশে শান্তি ধর্ম প্রতিষ্ঠা করেন। তারপর একদিন সম্রাট লি লই এই হ্রদেই একা নৌকা বিহারি করছিলেন। তখন তাকে দর্শন দিলেন কচ্ছপ দেবতা কিং কুইং। বিশাল তার চেহারা, সোনার তৈরি বিশাল পিঠটা জলের বাইরে বেরিয়ে সূর্যলোকে ঝলমল করছে। দেবতা দুপাশে দুই সঙ্গী, আরো দুটো বিরাট কচ্ছপ। জল থেকে মুখ তুলে সোনার কচ্ছপ দেবতা সম্রাটের উদ্দেশ্যে বললেন, আমি তোমাকে আশীর্বাদ করছি। মৃত্যুর পর স্বর্গারোহণ করবে তুমি দেশে সুখ শান্তি ধর্ম প্রতিষ্ঠা করেছ। তোমার তরবারির কাজ শেষ হয়েছে, কিন্তু দৈব শক্তি সম্পন্ন এই তরবারি তোমার মৃত্যুর পর অন্য কোনো লোকের হাতে গেলে দেশের অনিষ্ট হতে পারে। তাই ও তরবারি আমি ফেরত নিতে এসেছি। স্বপ্নে দেখা দেবতাকে সচক্ষে দেখে তাকে নতমস্তকে প্রণাম জানিয়ে তার নির্দেশ মতো সঙ্গে সঙ্গে সম্রাট লি লই কোমরবন্ধ থেকে তরবালটা খুলে দেবতার দিকে বাড়িয়ে দিলেন। কচ্ছপ দেবতা এবার তাকে আশীর্বাদ করে বললেন, তোমার এ দেশে কেউ কোনোদিন জয় করতে পারবে না। এ কথা বলে দেবতা কিম কুই সেই সোনার তরবারি পিঠে নিয়ে অন্তর্হিত হলেন হ্রদের গভীরে। আর সম্রাট লি লই পাড়ে উঠে এই দৈব ঘটনা স্মরণে হ্রদের নামকরণ করলেন হায়ান কিম হ্রদ। ভিয়েতনামি ভাষায় হায়ান কিম শব্দের অর্থ তরবারির প্রত্যুপন্ন। হেরম্যান এরপর সুদীপ্তকে মৃদু হেসে বললেন, হেরম্যান কিম টার্টেলের ব্যাপারটা কিন্তু ক্রিপ্টোলজিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। সুদীপ্ত হেরম্যানের কথা ইঙ্গিতটা ধরে পড়ে মৃদু বিস্মিতভাবে বলল, রূপকথার হোয়ান কিম টার্টেল নিয়ে আরো গল্প আছে নাকি? ওই সোনার কচ্ছপের সন্ধানেই আমাদের এই ভিয়েতনাম সফর নাকি? হেয়ারম্যান হেয়ালি করে বললেন, হোয়ান কিম টার্টেলই যে ক্রিপ্টোলজিকদের মান রাখলো। সুদীপ্ত বলল, মানে? হেয়ারম্যান বললেন, একটু অপেক্ষা করো, মন্দিরের ভেতরে প্রবেশ করলে ব্যাপারটা তোমাকে বলছি। এই কথা বলে তিনি গাইড ট্যাংফুকে ইঙ্গিত করলেন তাদের মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। পাড় থেকে মন্দিরের সংযোগকারী কাঠের সংকটে উঠল সবাই। লাল রঙের কাঠের সাঁকোটা নানা রঙের ধর্মীয় পতাকা দিয়ে সাজানো। ড্যাংফু বলল, এই ব্রিজটার নাম ওয়েলকাম মর্নিং সানরাইজ ব্রিজ। সূর্যের প্রথম আলো এই ব্রিজের ওপরে এসে পড়ে। লোকের জল এখানে বেশ স্বচ্ছ, জলতাটা দেখা যাচ্ছে। ঘন জলজ উদ্ভিদে পরিপূর্ণ। লাল রঙিন মাছের ঝাঁক খেলে বেড়াচ্ছে সেখানে। ভারী সুন্দর লাগছে সাঁকো থেকে তাদের দেখতে। মন্দিরের দিকে এগোতে এগোতে ড্যাংফু বলল, জলাশয় এই জায়গা অগভীর, অন্যত্র কিন্তু এমন মনে হয় সেখানে জলতার দেখা যায় না। এগোতে এগোতে ড্যাংফু বলল, জলাশয়ের এই জায়গা তাদের দেখতে। মন্দিরের দিকে এগোতে এগোতে ড্যাংফু বলল, জলাশয় এই জায়গা অগভীর, অন্যত্র কিন্তু এমন নয় সেখানে জলতর দেখা যায় না। সাঁকো পেরিয়ে মন্দিরে প্রবেশ করলো সুদীপ্তরা। কাঠ আর পাথরের তৈরি তাও ধর্মবল্লীদের মন্দির। নিস্তব্ধ শান্ত পরিবেশ বিরাজ করছে মন্দিরের চত্বরে। দু একজন
তাও সন্ন্যাসী নিস্তব্ধে চলাফেরা করছেন মন্দিরের ভেতর। তাদের হাতে ধরা আছে জপমালা। ড্যাংফো মন্দিরের ভেতরে ঢুকে সুদীপ্তদের ঘুরিয়ে দেখাতে লাগলো ঘরগুলো। তাও ধর্মগুরুদের বিভিন্ন মূর্তি রাখা আছে সেখানে। তান হোং দাওর এর মূর্তির সমানে রাখা গোছা গোছা ধূপ জ্বলছে, যার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দির নির্মিত। একের পর এক কক্ষ অতিক্রমে করে একসময় বেশ বড় একটা ঘরে প্রবেশ করলো তারা। ঘরের ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড় একটা কাচের আধার, আর তার মধ্যে রাখা আছে বিরাট বড় এক কচ্ছপ, কুর্ম দেবতার দেহ। তারা তিনজন সেই কাচের বাক্সের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। লাল মখমলের দেবতার দেহ। তারা তিনজন সেই কাচের বাক্সের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। কচ্ছপটা যেন জীবন্ত, মাথা তুলে দেখছে সেই চারপাশের লোকজনদেরকে। ড্যাংফো তাকে দেখিয়ে হ্যারম্যানকে বলল, এই আপনার সে বিখ্যাত হ্যারম্যান কিম টার্টেল, দৈর্ঘ্য 6 ফুট 7 ইঞ্চি, ওজন 200 কেজি। এর স্থানীয় নাম হলো কু রুয়া, অর্থাৎ গ্রেট গ্র্যান্ডফাদার টার্টেল। হ্যারম্যান প্রথমে স্বগতোক্তি করলেন। হ্যাঁ, বয়সের দিক থেকে একে অবশ্যই গ্রেট গ্র্যান্ডফাদার বলা যায়। তারপর সুদীপ্তর উদ্দেশ্যে বললেন, এই হোয়ান কিম টার্টেলের কাহিনী বংশ পরম্পরায় প্রচলিত ছিল তাও ধর্মাবলম্বী সহ অন্য ভিয়েতনামীদের মধ্যে। এই দানব কচ্ছপকে এই হ্রদে বহু সময় বহুজন দেখেছে। আমরা ক্রিপ্টোলজিস্টরাও বিভিন্ন লোকের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করতাম হোয়ান কিম হ্রদে এই প্রাচীন কচ্ছপের কথা, কিন্তু জীববিজ্ঞানীরা ফুৎকারে ন্যাটসাত করতেন আমাদের দাবি, কারণ তাদের মন্তব্য ছিল রেফেক্স লিললেই প্রজাতির এই দানব কচ্ছপ নাকি অত্যন্ত 1000 বছর আগেই পৃথিবীর লোক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। শেষ পর্যন্ত এই কুরুয়া মরে প্রমাণ করল যে সে মরেনি। এ দেহটা এই লেকের জলে ভেসে ওঠে কিছুদিন আগে, আর তারও আগে ধীবরদের জলে আটকে পড়ে মারা যায় একটা। সে দেহ অবশ্য সংস্করণ করা যায়নি। হেরম্যানের কথা শুনে গাইড ডেংফু মৃদু বিস্মিত ভাবে বলল, আপনি এ ব্যাপারে বেশ জানেন দেখছি। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মৃত কচ্ছপ দুটো হলো দেবতা, কিন্তু কুইং এই এর সেই 2 অনুচর যাদের সঙ্গে করে তরবারি ফিরিয়ে নিতে এসেছিলেন কিম কুই। হেরম্যান বললেন, অনেক সময় এমন হয় যে লোকেরা উপকথার পিছনে কিছু সত্যি লুকিয়ে থাকে, হয়তো তা কিছুটা পল্লবিত হয়ে উঠেছে, কিন্তু তার মধ্যে সত্যি থাকে। সুদীপ্ত কথাটা শুনে বলল, কিম কুই এর তরবারি গল্প যদি সত্যি হয়ে থাকে, তবে আসল জন কই? সেই সোনার কচ্ছপ দেবতা, তার মৃত সঙ্গীদের পাওয়া গেলেও তিনি কই? সুদীপ্তর প্রশ্ন শুনে এবার ধীরে ধীরে হাসি ফুটে উঠল হেরম্যানের মুখে। সুদীপ্তর কাঁধে হাত রেখে তিনি বললেন, একদম মোক্ষম প্রশ্ন করলে তুমি। হ্যাঁ, সেই সোনার কচ্ছপের কি হলো? তার খোঁজেই তো এখানে এসেছি আমরা। তোমাকে চমকে দেব বলে আগাম কিছু বলিনি, বলেছিলাম এই দেশটা দেখার ইচ্ছা বলে বেড়াতে এসেছি। সুদীপ্ত হেসে বলল, আপনি আমাকে আগাম কিছু না বলেও এমন একটা অনুমান কিন্তু আমি করেছিলাম। তার সেই কুর্ম দেবতা বাসস্থান কোথায়? আমাদের হিন্দু ধর্মে কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয়, কুর্ম অবতার। হ্যারম্যান জবাব দিলেন, এখান থেকে প্রায় 100 মাইল দূরে উত্তর ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলের একটা হ্রদ আছে। সম্ভবত সেখানে অধিষ্ঠান করেন সেই দেবতা। ওখানে পাহাড়ি জনজাতির লোকেরা প্রতি বছর নির্দিষ্ট দিনে একটা ধর্মীয় উৎসব করে। বছরে সেই নির্দিষ্ট দিনে নাকি একবার জন্য দর্শন দেন দেবতা কিম কুই, আর 3 দিন পরেই সেই নির্দিষ্ট দিনে 3 দিন পরেই সেই উৎসব।
যদিও ওখানকার বাসিন্দারা সেই উৎসবে সাধারণত বাইরে কাউকে সামিল হতে দেয় না, পাশে তাদের দেবতাকে কেউ চুরি করে নিয়ে যায় সেজন্য। তবু আমি একবার চেষ্টা করে দেখব তাদের সে অনুষ্ঠানে উপস্থিত থাকা যায় কিনা, সেই সোনার কচ্ছপ দেবতাকে দর্শন করা যায় কিনা। হ্রদটার নাম কুরু লেক। হোয়ান কিম হ্রদ থেকে ফিরে এসে বাকিটা দিন বিশ্রাম নিয়েই কাটিয়ে দিল সুদীপ্তরা। কোনো অভিযানেই আগে সুযোগ থাকলে বিশ্রাম আর ঘুমিয়ে নেওয়াটা জরুরি, এ কথা হেরম্যান বারবার বলেন। কারণ ভবিষ্যতে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তো আগাম জানা থাকে না, হয়তো বা তখন ঘুম বা বিশ্রামের সুযোগই পাওয়া যায় না। সেই সময় নার্ভ ঠিক থাকতে এই আগাম ঘুম বা বিশ্রামটা কাজে লাগে। তাই সারাদিন রাত লম্বা বিশ্রাম নিয়ে পরদিন সকালে বেশ চনমনে হয়ে যাত্রা শুরু করলো তারা। শহর ছেড়ে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে প্রথমে গ্রামের পথ ধরল গাড়ি। দুপাশে সবুজ ধনক্ষেতে দীর্ঘ ঝুলের কামজি পরে মাথার বাঁশের টুকো বা টুপি দিয়ে খেতে কাজ করছে কৃষকরা। সুদীপ্তর দেখে মনে হচ্ছিল সে যেন বাংলাদেশেরই কোনো গ্রামে আছে। গ্রাম্য মানুষজনেরাও কাজে বেরিয়েছে পথে। সদাহাস্যময় ছোটখাটো চেহারার লোকগুলো সুদীপ্তদের গাড়িটার উদ্দেশ্যে মাঝে মাঝে হাত নাড়ছে। হেরম্যান সুদীপ্তর উদ্দেশ্যে বললেন, এই মানুষগুলোর মধ্যে আদম্য প্রাণীশক্তি আর লড়াকু মানসিকতা লুকিয়ে আছে, আর আছে প্রবল জাতীয়তাবোধ। সে কারণে অত বড় শক্তিধর দেশ আমেরিকাও পিছু হটতে বাধ্য হয়েছিল। বোমা, গুলি, রাসায়নিক গ্যাস কোনো কিছুতেই এই ছোটখাটো চেহারার মানুষগুলোকে পরাস্ত করতে পারেনি। বহু ভিয়েতনামি তাদের জীবন উৎসর্গ করেছিলেন এই স্বাধীনতা যুদ্ধে। গাড়ি চলতে চলতে ড্যাংফু বলল, ঠিক তাই, যুদ্ধের সময় এমন কোনো ভিয়েতনামি পরিবার ছিল না যাদের অন্তত একজন জীবন উৎসর্গ করেনি সেই স্বাধীনতা যুদ্ধে। এমনকি এখনো অনেক সময় অনেকের প্রাণ যায় সেই যুদ্ধের ফলশ্রুতি হিসেবে। সুদীপ্ত জানাতে চাইল, তার মানে? ড্যাংফু বলল, মাইন। যুদ্ধের সময় অনেকে মাইন পোতা হয়েছিল ভিয়েতনামের নানা অঞ্চলে। আমরাও পুঁতেছিলাম, আমেরিকাও পুঁতেছিল। যুদ্ধ থামার পর সেসব মাইন সব জায়গা থেকে খুঁজে বার করা, নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। বিশেষত আমরা যে পার্বত্য এলাকায় দিকে যাচ্ছি সেসব জায়গায় জঙ্গলে এখনো নানা জায়গায় মাইন পোতা আছে। এত বছর পরেও তাদের কিছু জীবন্ত আছে। ভুলক্রমে তার ওপর পা পড়লেই বিস্ফোরণ ঘটে। এই তো কিছুদিন আগেই সংবাদপত্রে খবর বেরিয়েছিল যে দুজন কৃষক খেতে চাষ করতে গিয়ে মাইন বিস্ফোরণে মারা গেছেন। টিফিন বাক্সের মতো গোলাকার দেখতে মাইনগুলো এখনো মাঝে মাঝে মানুষের মৃত্যুর কারণ হয়। হেরম্যান স্বাগতোক্তিভাবে করলেন, হ্যাঁ, আর্থারের লেখাটার ব্যাপারটা পড়েছি। সুদীপ্ত প্রশ্ন করল, আর্থার কে? শেষ হলো আমাদের আজকের গল্পের প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।